তখনই আবিদের মনে পড়ে কাল রাতে রাতুলের দেওয়া হুমকির কথা, তুমি এখনই বেরিয়ে না গেলে আমি পুলিশ ডাকবো। এবার আবিদের কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। তার মানে সে সারাটা রাত বেহুশ অবস্থায় থানায় রাত কাটিয়েছে। মন যাচ্ছে রাতুলকে ধরে ছিঁড়ে ফেলতে, কিন্তু তার বাবা এখানে, এমনিতেই থানায় রাত কাটিয়ে সে তার বাবার মান সম্মান ডুবিয়ে দিয়েছে, তাই সে আর তার বাবাকে অসম্মান করতে চায় না। আবির দারোগার টেবিল থেকে পানির জগটা নিয়ে দেয়ালের পাশে গিয়ে মুখে পানি ছিটিয়ে আসে। আবিদকে দেখে এখন অনেকটাই স্বাভাবিক লাগছে। এখন আর পা টলছে না বা চোখ পিটপিট করছে না আবিদের। রাশেদ তালুকদার আবিদকে জিজ্ঞেস করল, আবিদ, তোমায় থানায় আনা হয়েছে কেন? আবিদ এই প্রশ্ন শুনে মাথা নিচু করে উত্তর দেয়, বাবা, আমি গতকাল রাতে মদ খেয়ে মাতাল অবস্থায় মেঘের বাসায় গিয়েছিলাম মেঘের সাথে দেখা করতে, কিন্তু আমি শুধু মেঘের সাথে কথা বলার জন্যই গিয়েছিলাম। একটা অহেতুক ভুল বোঝাবুঝির জন্য মেঘের সাথে এক সপ্তাহ যোগাযোগ না করেছিলাম, তাই আমার মাথা ঠিক ছিল না। বুঝলাম, কিন্তু আমার জানা মতে তুমি মদ খাও না। কাল খেয়েছিলাম বাবা, সহ্য হচ্ছিল না আর তাই। ও আচ্ছা, বাদ দাও। তুমি বড় হয়ে গেছো তো, তোমার সিদ্ধান্ত, তোমার পয়সায় তুমি মদ খেয়েছো, সেখানে আমি বাধা দেওয়ার কে? প্লিজ বাবা, এভাবে বলিও না, আসলে খুব কষ্ট হচ্ছিল আর অস্থির লাগছিল, সহ্য হচ্ছিল না আমার। যতটুকু জিজ্ঞেস করছি ততটুকুই জবাব দাও। তা তুমি নাকি সপ্তাহখানেক আগে ভরা রাস্তায় একটা পুলিশকে অকারণে মেরেছো, রাস্তার মাঝে অসামাজিকের মতো নাকি ঝামেলা করেছো? কথাগুলো শোনার পর আবিদের মেজাজ তিরিক্ষা হয়ে যায়। আবিদ তার বাবাকে বলে, বাবা, তুমি যার তার কথাই কি বিশ্বাস করে নেবে? তোমার উপরে বিশ্বাস আছে বলেই তো জিজ্ঞেস করা হচ্ছে নাকি, না হলে তো আমি শুনতেই চাইতাম না। এখন যা সত্যি সেটা বলো। আবিদ সেই দিনের পুরো ঘটনাটা সংক্ষেপে বলল। তারপর ক্যাফেতে মেঘের সাথে ঘটে যাওয়া ঝগড়ার কথাটাও বলে। কিন্তু আবিদের ড্রাগের ব্যাপারটা এড়িয়ে যায়, কারণ ড্রাগের কথা শুনলেই তার বাবা তাকে ক্ষমা করতে পারতো না। আর আবিদ তো জেনে শুনে ড্রাগ নেয়নি। তারপর আবিদ বলে, গতকাল তামান্না মেঘের কান্না করে একটা ভয়েস রেকর্ড আমায় পাঠায়, সেটা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি, মদ খেয়ে ফেলি। তারপর মদ খাবার পরে বারবার মেঘের কান্নাটাই মনে পড়ছিল, তাই মেঘের সাথে সবটা ঠিক করার জন্যই অত রাতে ওখানে গিয়েছিলাম। আমার হুঁশ ছিল না, হুঁশ থাকলে কখনোই অত রাতে ওখানে গিয়ে ওনাদের এইভাবে অপ্রস্তুত করতাম না। বুঝলাম সবটা। তা তামান্না, তুই ওকে কোনো রেকর্ড পাঠিয়েছিলি? হ্যাঁ চাচু, মেঘ প্রতিদিনই ফোন করে কান্নাকাটি করতো, কিন্তু আবিদ তা জানতো না। আবিদ অভিমান করেছিল মেঘের উপরে। আমি জানতাম মেঘের কান্নার ওই রেকর্ড শুনে আবিদ আর রাগ পুষে রাখতে পারবে না, কিন্তু এইটা বুঝিনি যে এত কিছু হয়ে যাবে। দারোগা বাবু, যারা ট্রাফিকের দায়িত্বে থাকে তাদের সবাইকে একটু ডাকুন তো। দারোগা সব ট্রাফিক হাবিলদারকে ডেকে পাঠায়। তারপর আবিদ সেদিনের ট্রাফিক হাবিলদারকে দেখিয়ে দেয়। দারোগা সেই হাবিলদারকে রেখে সবাইকে পাঠিয়ে দেয়। রাশেদ তালুকদার সেই হাবিলদারকে উদ্দেশ্য করে বলে, শোনো, তুমি যা সত্যি সেটাই বলো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। হাবিলদার সেদিনের সবটাই নিরপেক্ষভাবে বলে। তারপর হাবিলদারকে সেখান থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আবির কিছু বলার জন্য মুখ খুলতেই রাশেদ তালুকদার বলে ওঠে, আমায় কথা বলতে দাও আবিদ। হাবিলদারের মুখে কথাগুলো শোনার পরেই রাতুলের লজ্জায় মাটিতে মিশে যাবার অবস্থা। কীভাবে বলদের মতো এতগুলো মানুষকে হয়রানি করেছে সে। রাশেদ তালুকদার রাতুলকে বলে, দেখো বাবা, রাতুল, সবটাই তো শুনলে। আমার ছেলের সম্বন্ধে আমি কোনো গুণ কীর্তন করব না। আমার ছেলে রাগী আর আর তার কিছু খারাপ অভ্যাস আছে, সেটা আমি জানি, কিন্তু ওর মন মাটি। এভাবে মাতলামো করে অন্যের মান ইজ্জত মারার ছেলে আমার আবিদ না। তাই আমি আন্তরিকভাবে দুঃখিত যে ওর জন্য তুমি দুর্ভোগ পোহাইছো। এগুলো শুনেই রাতুল রাশেদ তালুকদারের হাত ধরে ফেলে। স্যার, এভাবে বলবেন না। সব দোষটা আমারই স্যার। আমি নিজেই নিজের মতো করে সবটা ভেবে এত সব কিছু করে ফেলেছি। মাফ করে দিন স্যার। আমার বোনটা পাগলের মতো ভালোবাসে আবিদকে, তাই এসব ভুলে যদি ওদের বিয়ের জন্য মত দিতেন। থানায় কিসের বিয়ের মতো? আমি আর আবিদের মা বিকালে তোমার বাসায় যাব, ওখানে তোমার মায়ের সাথে কথা বলবো এই ব্যাপারে। রাতুল গিয়ে আবিদকে সোজা জড়িয়ে ধরে। আবিদ ভাই, বুঝতে পারি নাই রে, মাফ করে দিস আমায়। সবটা মিটে যাওয়ায় আবিদও স্বাভাবিকভাবেই বলে, আরে ভাইয়া, আপনি সবটা না বুঝে করেছেন। আপনার জায়গায় থাকলে আমার বোনের কথা ভেবে হয়তো আমিও এসবই করতাম, কিন্তু আপনার একটু কথা শোনা উচিত ছিল। আমি আপনাকে বারবার বলেছিলাম ভাইয়া।
মাফ করে দে রে ভাই, ভুল হয়ে গেছে। রাশেদ তালুকদার রাতুলকে বলে। তা আমার ছেলে আবিদের সাথে তোমার বোন মেঘের বিয়েতে তোমার সত্যি মন থেকে মত আছে তো? আরে স্যার, এভাবে বলবেন না প্লিজ। আমার কৃতকর্মের জন্য আমি লজ্জিত। আপনি আমার আত্মীয় হবেন। আমার বোন তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবে। আর তাছাড়া আবিদের মতো ছেলেকে আমার বোন জামাই হিসাবে পাবো, এটা সত্যি আমার সৌভাগ্য স্যার। আচ্ছা, তাহলে এখন আর তোমার কোনো অভিযোগ নেই তো আবিদের বিরুদ্ধে? আরে না স্যার, একদমই না। দারোগা বাবু, তাহলে আবিদকে আমি নিয়ে যেতে পারি? দারোগা বাবু বললেন। অবশ্যই অবশ্যই স্যার। আচ্ছা রাতুল বাবা, তাহলে বিকাল 3টায় আমি আর আমার পরিবার তোমার বাসায় আসছি বিয়ের ব্যাপারে কথা বলতে। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এখন আমি আসি। তারপর রাশেদ তালুকদার আর রাতুল দারোগাবাবুকে বিদায় জানিয়ে একসাথেই থানা থেকে বের হয়। আবিদ আর তামান্না, রাশেদ তালুকদার এখন গাড়িতে। রাশেদ তালুকদার ড্রাইভারের পাশে বসা, আবিদ আর তামান্না পেছনে বসা। রাশেদ তালুকদার আবিদকে জিজ্ঞেস করে, এত কিছু হয়ে গেল, আমায় জানালি না কেন? আর তুই মেঘের ব্যাপারে আমায় তো কখনো বলিসনি। মেঘের ভাইয়ার সাথে দেখা করার পরেই বলবো বলে ঠিক করেছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল তাই আর বলা হয় নাই। তা বিয়ে কবে করতে চাচ্ছিস? কাল শুক্রবার, কালকেই করিয়ে দাও। পাশ থেকে তামান্না আবিদের বাবাকে বলে। দেখেছো চাচ্ছু, হারামজাদাটা কেমন বিয়ে পাগল। এটা শুনি রাশেদ তালুকদার জোরে হেসে ফেলে। আবিদ পাশ থেকে তামান্নার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। আবিদকে এভাবে দেখে তামান্না আবিদের বাবাকে বলে, চাচ্ছু, বিয়েটা বরং কালই দিয়ে দাও। এত কিছু হলো আর ধুমধামের দরকার নেই। যা ধুমধাম সব না হয় রিসিপশনে আর বৌভাতে করে নিব আমরা। আরে কি বলছিস? এতে মেঘের সমস্যা থাকতে পারে। আবিদ বলল, মেঘ ওরকমের না বাবা, ও শুধু বিয়েটা হলেই খুশি হবে। আর ওর এত ধুমধাম পছন্দও না, কিন্তু ওর ফ্যামিলির আপত্তি থাকতে পারে নাকি সেটা জানি না। আচ্ছা আচ্ছা, বিকালে কথা বলবো এইসব নিয়ে মেঘের ফ্যামিলির সাথে। এদিকে মেঘ সেই রাত থেকে এই রুমে বন্ধ। সকালে অবশ্য ওর মা খাবার দিতে গিয়েছিল, কিন্তু মেঘ খাবার ছুঁয়েও দেখেনি। ওইভাবেই মরার মতো পড়েছিল রুমে। রাতুল রুমে ঢুকে মেঘের সামনে গিয়ে দাঁড়ালো। মেঘের কোনো নড়াচড়া নেই। নিজের আদরের বোনটাকে এভাবে দেখে রাতুলের নিজেকে খুব নিকৃষ্ট মনে হচ্ছিল। রাতুল মেঘের সামনে বসে থানায় ঘটে যাওয়ার সবটা বলে। আর এটাও বলে যে আবিদার বিকেলে ওকে দেখে বিয়ের কথা পাকা করতে আসবে। কথাগুলো শোনা অবস্থাতেই মেঘের চোখ থেকে পানি পড়ছিল। সবটা শোনার পরে মেঘ চোখ বন্ধ করে ফেলে, সাথে সাথে কয়েক ফোঁটা পানি ঘুরিয়ে নিচে পড়ে যায়। এত ঝড় তুফানের পরেই এত ভালো খবর পেয়ে মেঘ খুশি হওয়ার ভাষায় যেন ভুলে গেছে। তাই হয়তো চোখের জলের মাধ্যমেই খুশি হচ্ছিল মেঘ, যাকে বলে আনন্দ অশ্রু। রাতুল মেঘকে জড়িয়ে ধরে বলে, মাফ করে দিস রে বোন, আমি নিকৃষ্ট, ক্ষমারও অযোগ্য। মেঘ রাতুলকে হাত দিয়ে জড়িয়ে ধরে, কিন্তু মুখে কিছুই বলে না। তামান্না আর আবিদ ছাদে দাঁড়িয়ে আছে। তামান্না মেঘকে ফোন দিয়েছে। মেঘ ফোন ধরে চুপ করে আছে। তামান্না বলল, কিরে বদমাইশ, খুশির খবর শুনছিস তো? মেঘ হুম বলে শব্দ করে খেতে দেয়। তামান্না অবাক হয়ে বলে, আরে পাগল, কাঁদছিস কেন তুই? মেঘের কান্না থামে না। আসলে আবিদ তো চাইলেই মদ বা সিগারেট খেয়ে নিজের কষ্টটা ভুলতে পারত, কিন্তু মেঘ তো সব কষ্টগুলোই অনিচ্ছাকৃতভাবে গুছিয়ে রাখতো নিজের বুকে, আর সেগুলোর মধ্যেই লড়াই করে থাকতো একটু প্রিয় পরিণতির আশায়। মেঘ কান্না থামাতেই পারছিল না। এতদিনের চুপ করে থাকাটা ভেঙে যেন আজ চোখের পানি যুদ্ধে নেমেছে। ফোনটা লাউড স্পিকারে ছিল। মেঘের কান্নার শব্দে আবিদের চোখেও পানি চলে এসেছে। ফোনটা তামান্নার কাছ থেকে নিয়ে আবিদ বলে, কাঁদছে কেন মেঘবানুটা? ট্যাম্পার আবিদের সাথে বিয়ে করতে নারাজ নাকি? খুশি হওনি আমাদের বিয়ের কথায়? মেঘ আরও শব্দ করে কান্না করে দেয়। মেঘের কান্নার আওয়াজে আবিদও কান্না করে দেয়। তামান্না আবিদকে জড়িয়ে ধরে ফোনে বলে, এই বদমাইশের দলেরা কাঁদতেছস কেন তোরা? তোদের কান্না দেখে আমি নিজেও কান্না করে ফেলছি। আসলে তামান্নাও কান্না করছিল। তামান্নার কথা শুনেই মেঘ কান্না থামিয়ে বলে, আমি মোটেই কাঁদতেছি না, আবিদ কাঁদতেছিল। এটা শুনে তিনজনে একসাথে হেসে দেয়। আবিদ কানের কাছে ফোন রেখে দাঁড়িয়ে আছে, দুজনে নিশ্চুপ। মেঘ নীরবতার সীমানার দাড়ি মুছে দিয়ে বলল, আচ্ছা রাখছি, বিকেলে দেখা হবে, ক্ষুধা লাগছে খুব। এখন খেয়ে গোসল করে সাজতে বসবো। আজ বিয়ে যে সাজবা? মেয়েদের দেখতে আসলেও সাজতে হয়, হাদারাম একটা। গোসল করে এসে ভিডিও কল দিও, তোমার সাজ দেখব। হুম, ধৈর্য ধরে বাসায় আসবা, তারপর দেখবা সবুরে মেওয়া ফলে। তুমি এত অধৈর্য কেন বলো তো? অধৈর্য হলে কি
তোমার সাথে 7 দিন কথা না বলে থাকতে পারতাম? ধৈর্য আছে দেখে বলেই পেরেছি। আবার বলতেছো এটা? এই সব কিছু শোধ আমি বিয়ের পরে তুলবো, গুনে গুনে একদম। জাস্ট বিয়েটা হতে দাও। তাহলে আমি বিয়েই করব না তোমায়? বলেই হেসে ফেলে আবিদ। তুমি করবা, তোমার ঘাড় করবে। আর আমি ছাড়া অন্য কোনো মেয়ে তোমায় বিয়েও করবে না। তোমার মতো পাগলকে কেউ বিয়ে করতে পারে নাকি? অন্য কেউ লাগবে না, আমার মেঘবানু হলেই হবে। এই তো পথে আসছো চান্দু। শোনো, রাখছি এখন। আই লাভ ইউ। আই লাভ ইউ 2 3 4 5 6। বিকেলে 3টার দিকে আবিদ, তামান্না, আবিদের বাবা মা আর ইস্যু যায় মেঘের বাসায়। সেখানে রাতুল আর রাতুলের মা কথা বলতে থাকে ওদের সাথে। রাতুলের মা আবিদ আর তার পরিবারের কাছে ক্ষমা চায় রাতুলের ভুলের জন্য। আবিদের বাবা বলে, আরে ভাবি, বাদ দিন এইসব। অতীত বলে কোনো ফায়দা নেই, বরং ভবিষ্যৎ নিয়ে আগাই। আবিদের মা জিজ্ঞেস করে, মেঘ কোথায়? রাতুল বলে, এই তো আন্টি আসছে। বলেই সে তার বউকে ডেকে বলে মেঘকে নিয়ে আসতে। একটা কলাপাতা রঙের শাড়ি পরে বের হয় মেঘ। মাথায় ঘুমটা, দুহাতে গোটা কত চুড়ি, লিপস্টিকবিহীন ন্যাচারাল ঠোঁট। মনে হচ্ছিল চোখে কাজল দিয়েছে, কিন্তু এগুলো কাজল না, এতদিনে জীবন ঝড়ের ছাপ। ফর্সা মুখে চোখের নিচে কালি পড়ে গেছে মেঘের। মেঘকে দেখে রাশিদ তালুকদারের খুব পছন্দ হয়েছে, আর রিনা তালুকদার আগে থেকেই মেঘকে পছন্দ করতেন। তাই মেঘ আসার সাথে সাথে রিনা তালুকদার বলে, মাশাল্লাহ। তা ভাবি, আমরা চাচ্ছিলাম যে আজকে আংটিটা পরিয়ে কালকেই বিয়ের কাজটা সেরে ফেলতে, যেহেতু কাল শুক্রবার। আর কম ঝড় তুফান তো হলো না, তাই বিয়েটা ফেলে রাখতে চাইছি না আর কি, যদি আপনাদের আপত্তি না থাকে। মেঘের মা বলল, আপনাদের ঘরের বউ, আপনারা যখন ইচ্ছে নিয়ে যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। রাশিদ তালুকদার আবিদের হাতে একজোড়া আংটি দেয়। মেঘ আবিদকে আর আবিদ মেঘকে আংটি পরিয়ে দেয়। মেঘ রুম থেকে বের হওয়ার পর থেকেই আবিদ মুগ্ধতা মিশ্রিত অপলক নয়নে তাকিয়ে আছে মেঘের দিকে। আর আবিদকে এইভাবে দেখে মেঘ লজ্জা পেয়ে মিটিমিটি হাসে। তামান্না চোখে এসে পড়তেই তামান্না আবিদের বাবাকে কানে কানে বলে, চাচ্চু, হবু বউ জামাইকে একটু আলাদা ছাড়লে হয় না? আবিদের বাবা মেঘের মাকে বলে, ভাবি, আমরা বরং কালকেই বিয়ের প্ল্যানিংটা করে নেই, আর হবু বউ জামাই না হয় নিজেদের মধ্যে একটু কথা বলে নিক। ঠিক বলছেন ভাই, মেঘ জামাইকে নিয়ে রুমে যা। মেঘ আবিদকে নিয়ে নিজের রুমে চলে যায়। রুমে ঢুকেই মেঘ দরজা লাগাতেই আবিদ মেঘকে জড়িয়ে ধরে। এত সুন্দর লাগতেছে কেন তোমায়? মন চাচ্ছে এখনই অসভ্য হয়ে যাই। তুমি এমনিতেই অসভ্য, আবার কি অসভ্য হবে? আবিদ মেঘের কপালে চুমু খেয়ে বলে, আমার মতো অসভ্যকে বিয়ে করার জন্য ধন্যবাদ। আমি ভাগ্যবান আমার মেঘবানুকে পেয়ে। মেঘ আবিরের বুকে মাথা রেখে বলে, হইছে, আর এসব জাদু মাখা কথা বলতে হবে না। আমি বহুত আগে পটে গেছি। মেঘের কথায় হেসে ফেলে আবিদ। পরদিন দুই পরিবারের কাছের কিছু আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে হয়ে যায় আবিদ আর মেঘের। আবিদ আর মেঘ এখন বাসর ঘরে। মেঘ বসে আছে আর আবিদ শুয়ে আছে মেঘের কোলে। মেঘের হাত নিজের হাতের মধ্যে নিয়ে চুমু খাচ্ছে আবিদ। আবিদ মেঘের গাল টেনে বলল, তা আজ রাতের প্ল্যান কি? প্ল্যান ছিল তুমি কান ধরে উদ্বাস করবে আর আমি গুনবো। কি? তা এমন উদ্ভট বাসর প্ল্যান আপনি কেন করলেন? কম কষ্ট দাও নাই আমায়, তাই এটাই তোমার শাস্তি। বাসর রাতে আদর না করে কান ধরে উদ্বাস করবা। তোমায় কষ্ট দিয়ে কি নিজে কষ্ট পাই নাই? তবুও যাই হোক, আমাদের সম্পর্কের পরিণতি তো প্রিয় পরিণতি হলো। একদম প্রিয় পরিণতি। এবার বাসরের প্ল্যান শোনো। কি প্ল্যান? আমি সারা রাত তোমায় কামড়াবো, শরীরে 1 ইঞ্চি পরিমাণ জায়গাও বাদ দিব না। তোমার বজ্জাত ভাইটাকে মামা বানানোর ব্যবস্থা করব। তারপর আর কি, বাসর হয়ে গেল। হ্যাঁ, করাচ্ছি আপনার প্ল্যানিং, চুপচাপ ঘুমাবো একদম। আহারে, আপনি বলবেন আর আমিও ভদ্র হয়ে ঘুমাই যাব নাকি? ভদ্র হয়ে কি আর ঘুমাবা তুমি? অসভ্য একটা। দেখাচ্ছি অসভ্যতামি কি আর কত প্রকার। বলে আবিদ নিজের শেরওয়ানি খুলে মেঘের বুক থেকে শাড়ি সরিয়ে মেঘের গলায় মুখ ডুবিয়ে দিল। মেঘও কোনো বাধা না দিয়ে তাল মিলালো, কারণ প্রিয় মানুষটার সাথে প্রিয় পরিণতির পরেই প্রথম প্রিয় রাতটা এভাবে সে খুইয়ে দিতে চায় না।